প্রপার একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আমাদের নেই, যে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাতে আমরা সেফলি আমাদের সিনেমাটা দিতে পারবো। আর রাখেলা মারেকে তো আমরা সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি এখন দাপিয়ে বেড়াচ্ছি। ৭৫ কোটি টাকার মতো এই সিনেমাটি আয় করেছে। He proposed me and he said, "Will you marry me?" in front of the immigration officers. It was very filmy. That's very really filmy. He can do everything, dancing, action, and very smooth, and as I said, he's like fluid, like Bruce Lee says. বরবাদ সেটা খুব ভালো গিয়েছে, সেটাতে এত এত বড় অঙ্কের একটা গ্রস কালেকশন হয়েছে, বাট নট নেসেসারি অল সিনেমা উইল বি দ্য সেম। দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজন রিদম অফ টাইমসে। আজ আমাদের সাথে আছেন এই সময়ের সফল, জনপ্রিয় ও গুণী দুই প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে আসতে চাচ্ছি, দুইটা বড় বাজেটের এবং খুব ব্যবসা সফল দুটো সিনেমা উপহার দিলেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে, কিন্তু যেটা বরবাদ এবং রাক্ষস, আমরা সম্প্রতি মুক্তি পেয়েছে রাক্ষস। যতদূর জানি আপনারা মূলত আইটি ব্যবসা নিয়েই কাজ করেন, মালয়েশিয়ার মতো বিভিন্ন জায়গায় আপনাদের বাণিজ্য আছে। সেই তুলনায় আইটির তুলনায় তো সিনেমায়, বাংলাদেশের সিনেমায় বিশেষ করে লগ্নি করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ, এবং লাভ হবে কি হবে না, টাকা ফিরে আসবে কি আসবে না, এটা নিয়ে অনেক অনিশ্চয়তা থাকে। তারপরেও কেন এই উদ্যোগ? আসলে এটা আমাদের দুজনেরই বলেন, সবচেয়ে বেশি প্যাশন ছিল হচ্ছে আমার হাজব্যান্ড আজিম হারুনের, যিনি আছেন আজকে আপনাদের প্রোগ্রামে। তো উনি সবসময় চাচ্ছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য। তো এটা ওনার প্যাশন থেকেই বলুন, বা ওনার বাংলাদেশের ইন্ডাস্ট্রি, গ্রোয়িং ইন্ডাস্ট্রি, হয়তো উনি কোনো অপরচুনিটি ভালো দেখতে পাচ্ছেন, যার জন্য উনি চেয়েছিলেন প্রথম থেকে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমার চাইতে ভালো আমার মনে হয় উনি বলতে পারবে যে আসলে উনি কি দেখে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি ইনভেস্ট করতে এসেছেন। অবশ্যই। তাহলে হারুন ভাই, আপনার কাছেই জানতে চাচ্ছি যে কেন বাংলাদেশের সিনেমায় ইনভেস্ট করার পরিকল্পনা নিলেন? Basically, I'll answer this in English, you can translate. I didn't look at investing in like different kind of movie industry, like I didn't discriminate that way. For me it happened because she's from Bangladesh and her cousin Mehdi Hasan Ridoy came to Malaysia for a shooting. So from there we start speaking and I told him, you make a movie there. Then I thought, okay, there's a huge population, there's not much entertainment, there's some entertainment needed in this country. So that's how we managed to start off by when he came to shoot some natoks in Malaysia. So my intention earlier was to maybe do a movie in Bollywood or in another country, but since he was there and he was close to the industry and it's her cousin also, we decided, okay, let's go for it. So I'm very much passionate about movies, watching movies from the 90s, traveling to different countries to watch movies. So that's how it just happened by chance, I would say. Thanks a lot for investing in our country, especially on the movies, and giving some great movies and the popular movies for us and our audience. Thanks a lot. শুভ, আপনার কাছে পরের যে আমার প্রশ্ন এটা ছিল যে আপনারা তো রিয়েল এনার্জি প্রোডাকশন নিয়ে কাজ করছেন, এবং সেখানে বরবাদ একটা সিনেমা আপনারা করেছিলেন শাকিব খানকে নিয়ে, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক বাংলা সিনেমার যাকে বলা হয়, এবং সেখান থেকে বলা হয় একটা কাছাকাছি ধারণা যে ৭৫ কোটি টাকার মতো এই সিনেমাটি আয় করেছে। এই বিষয়ে আসলে কি পরিমাণ আয় ছিল বরবাদের, এবং সাফল্যটা কি ধরনের ছিল? আপনারা যেটা শুনেছেন ডেফিনেটলি সেটা একটা বক্স অফিস নাম্বার ছিল, একটা গ্রস নাম্বার ছিল। তো আপনারা যেহেতু জানেন আমাদের বাংলাদেশে কোনো প্রপার বক্স অফিস নেই, তো সেইটা হচ্ছে একদম পুরো মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স প্লাস আপনার সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে একটা গ্রস ছিল। সো এটা হয়তো এর চাইতে বেশি, আপনি যে নাম্বারটা বলেছেন হয়তো এর চাইতে বেশিই হবে, বাট আলটিমেটলি এটা মানে টিকিট বিক্রির যে সেলটা হয় সেটা, টিকিট বিক্রি মানে তো আসলে প্রডিউসারদের পার্সেন্টেজ হয় না, টিকিট বিক্রি মানে হচ্ছে যে এই পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশে কোনো সিনেমাতে, সো উইচ ইজ দ্য বিগেস্ট নাম্বার আই থিঙ্ক সো ফার ইন বাংলাদেশ। আমরা একটা অভিযোগ বিভিন্ন প্রযোজকদের কাছ থেকে পেয়ে থাকি যে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন যেখানেই হোক, যে পরিমাণ টিকিট আসলে বিক্রি হয় সেটা কিন্তু অনেক সময় দেখানো হয় না, এমন অভিযোগ প্রযোজকরা তুলে থাকেন, পরিচালকরাও তুলে থাকেন। এ ধরনের কোনো ঘটনা কি আপনি সম্মুখীন হয়েছেন কিনা? এ ধরনের ঘটনা তো সম্মুখীন তো অবশ্যই আমরা তো হতেই থাকি, প্রতিনিয়তই হতে হয়, কারণ আমি আসলে মানে পুরো জিনিসটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আর এটার সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা সিনেমা যখন ডেলিভার করি, আমাদের প্রতি বছরে একমাত্র ফেস্টিভ্যাল দুটো ছাড়া সিনেমা হল ইন্ডাস্ট্রিতে আপনি সিনেমা হল মালিকরা ওইভাবে করে কোনো ভালো সিনেমা পায় না।
আর যে কারণে হয়তো ওনাদেরকে সিনেমা চালানোর জন্য সারা বছর তো সিনেমা হল চালিয়ে রাখতে হয়, তো ওই কারণেই হয়তো মানে এই কারচুপিটা থাকে কোথাও। আমি আমি আসলে এক্স্যাক্টলি জানি না যে আসলে কোথায় কি হচ্ছে। আর এটা না জানা বা এটা একটা আমি বলবো যেটা আমরা এখন একটু গ্রে এরিয়াতে আছি। কেন? কারণ আমাদের তো কোনো প্রপার বক্স অফিস নেই, কোনো টিকেটিং সিস্টেম নেই। সো যেহেতু আমাদের সিস্টেমটা নেই, সেহেতু ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু ইভেন ডিসাইড ওয়াই ইজ দিস, এটা কি আসলেই হচ্ছে কিনা। মানে আমরা এখন পর্যন্ত হয়তো বা কিছু কিছু জায়গায় শুনেছি বা দেখেছি, বাট এটা আসলে কতটুকু হচ্ছে, কি কোন পার্সেন্টেজে হচ্ছে, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। বাট দিস ইজ হ্যাপেনিং। এটার সাথে কিন্তু একটা ঝুঁকির বিষয়ও থেকে যাচ্ছে, কারণ প্রযোজক যারা আসছেন তারা লগ্নি করছেন, তারা ইনভেস্ট করছেন, এবং সেখান থেকে সেই টাকাটা আসলে ব্যাক করতে পারবেন কিনা, এবং সেখানে যে গ্রে সাইডের কথা বলছেন যে আসলে টিকিট বিক্রি হলেও সেই টাকাটা প্রপারলি ফেরত পাবেন কিনা তারা, এখানে যখন একটা ধোঁয়াশা আছে, সেটা কি অনেককে নিরুৎসাহিত করছে না যে সিনেমায় লগ্নির জন্য? নিরুৎসাহিত তো করছে, ডেফিনেটলি করছে। আবার একটা বরবাদ হওয়ার পর সবাইকে উৎসাহিতও করছে আরো সিনেমা করার জন্য। কারণ আপনি যে নাম্বারটা, গ্রস যে নাম্বারটা দেখছেন, সেই নাম্বারটা দেখে তো অনেকে উৎসাহিত হবে ডেফিনেটলি, যে একটা ভালো সিনেমা করলে আমার এই পরিমাণ গ্রস ইনকাম হতে পারে, বা অ্যাটলিস্ট এটা 50%ও যদি হয়, ইটস আ বিগ নাম্বার। তো ওটা থেকে উৎসাহিত হচ্ছে। বাট যখনই ইন্ডাস্ট্রিতে আসছে, তখন হয়তো বা তারা দেখছে যে আসলে ব্যাপারটা আমরা যেরকম দেখছি বা যেরকম নাম্বারস দেখা যাচ্ছে, নাম্বারটা আসলে ওরকম না, সব ক্ষেত্রে হয় না। সো শাকিব খানের একটা সিনেমা বরবাদ, সেটা খুব ভালো গিয়েছে, সেটাতে এত এত বড় অঙ্কের একটা গ্রস কালেকশন হয়েছে। বাট নট নেসেসারি অল সিনেমা উইল বি দ্য সেম। তো একটা সিনেমা দেখে তো আসলে বাকি ইন্ডাস্ট্রিকে জাজ করা যায় না। সো আমি মনে করি যে উৎসাহিত তো ডেফিনেটলি হবে, বাট নিরুৎসাহিত হয়ে যাবে যদি আমরা এই সিস্টেমটাকে ঠিক করতে না পারি। সিস্টেমটা ঠিক করাটা খুব জরুরি। তাহলে হয়তো বা যারা উৎসাহিত হয়ে আসছেন, তারা লং টাইম কাজ করবেন এবং আরো ভালো ভালো সিনেমা আমাদের দেশে আসবে। আমার আমার তাই মনে হয়। অবশ্যই আমরাও তাই আশা রাখি। এবং আপনার কাছে জনাব আজিম, আপনার কাছে প্রশ্ন যেটা হলো, শ্রীলঙ্কায় ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে চলে, সেখানে কি বক্স অফিস বা টিকিটিং এর সিস্টেমটা কি বাংলাদেশের সাথে, সেখানে তফাৎটা কি দেখেন আপনি? Basically, in Sri Lanka, like the box office system is quite different. It's a very small industry, but there is a huge number of cinemas. There's PVR, there's Inox, and everything. So everything is digital. Everything there is box office, everything there is transparency and records. So it's all like clear over there. Very straightforward. আমরাও চাই আমাদের ইন্ডাস্ট্রিটা এরকম হয়ে যাক একসময়, যেহেতু আমাদেরও ছোট ইন্ডাস্ট্রি, বলিউডের মতো অত বড় নয়, কিন্তু সেটাও ধীরে ধীরে আসলে একটা ট্রান্সপারেন্সির মধ্যে আসুক। একটু ব্যক্তিগত প্রশ্নে যেতে চাই। আপনি শ্রীলঙ্কান, আপু বাংলাদেশি, এবং দুজনের আসলে রিলেশনশিপটা গড়ে উঠলো কিভাবে, বা দেখা কিভাবে, সম্পর্কটা কিভাবে? 2006 we met in Malaysia. She was a student. I was also a student, plus I was training people on the IT and hardware and software part of it. So we studied we were in the same school, so I was more like training her at that time on IT stuff. So that's where we met in 2006, now almost like going to be 20 years. লম্বা সময় অবশ্যই। আপু, প্রথমে কে কাকে পছন্দের কথা জানিয়েছিলেন? বলবো? Yeah, go ahead please. He told me first. আচ্ছা, আর আপনি পছন্দের উত্তরটা কি দিয়েছিলেন? Are you crazy? মানে আর ইউ ক্রেজি, দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার? Because of the way I he did it, never never proposed me like how the normal way people say, oh I love you, I like you, something. So উনি কি করেছিলেন আসলে? he directly asked me, will you marry me? Oh. So I think I have met him only twice, and that is also very formal type of meeting, like hi, hello, that kind of talk. And we were flying at the same flight. Then in Singapore, he proposed me and he said, will you marry me, in front of the immigration officers. It was very filmy. That's really, yeah. And life is filmy always. yeah, and I just turned and said, are you crazy? So then that's how he thought I'm not interested, and I thought he's just just said it, but he didn't let it go just like that. He keep on he texted me, he messaged me, and email. We were communicating in email. মানে তিনি পুরো প্রক্রিয়াটা চালিয়ে গেছেন এবং হার মানেননি। অবশ্যই দুজনের জন্য শুভকামনা, সারা জীবনে একসাথে সুখে থাকুন, ভালো থাকুন আপনারা। আরেকটি সিনেমা সম্প্রতি আপনাদের মুক্তি পেয়েছে, দুজন মিলে যেহেতু কাজ করছেন, এবং রাক্ষস আরেকটি সিনেমা। রাক্ষসের পরিণতিতে কি হলো এবং ব্যবসায়িকভাবে এটা কতটা সফল, বাজার থেকে আমরা কিছু জানতে পাচ্ছি, প্রযোজক হিসেবে আপনি কিভাবে দেখছেন? রাক্ষস ডেফিনেটলি আমাদের দর্শকরা খুব ভালোভাবেই নিয়েছেন।
অবশ্য পজিটিভ নেগেটিভ তো আছেই। নেগেটিভ আমি বলবো যে হয়তো বা 2% 2 to 3% মেবি, মানে সবার পছন্দ তো আর সেম না। বাট রাক্ষসকে দর্শক খুবই চমৎকারভাবে নিয়েছে, সবকিছু মিলিয়ে গল্প থেকে শুরু করে, মেকিং থেকে শুরু করে, সিয়ামের অ্যাক্টিং সবকিছু। তো সেই দিক থেকে রাক্ষস ইজ ডুইং গুড। হয়তো আরো ভালো করতো যদি আমরা শো কিছু বেশি পেতাম সিনেপ্লেক্সে, যেটা আমরা পাইনি বরাবরই যেটা আমাদের সাথে হয়। সো রিয়েল এনজি প্রোডাকশনের সাথে এটা প্রথমবার না, এটা বরবাদের সময় হয়েছে, এটা এবারও হয়েছে। সো ওটা হলে হয়তো আমাদের কালেকশন আরো ভালো হতো। বাট বলে না যে রাখি আলম আরেকে, তো আমরা সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি এখন দাপিয়ে বেড়াচ্ছি। এখন আমাদের 55-এর উপরের সিঙ্গেল স্ক্রিনে চলছে একসাথে। সো এটা আসলে আমি বলবো যে এটা শাকিব খান ছাড়া একটা ফিল্ম এভাবে করে সিঙ্গেল স্ক্রিনে এত লম্বা সময় ধরে ঈদের পরে, ঈদের তৃতীয় চতুর্থ সপ্তাহে যাওয়াটা, দ্যাট অলসো মোর দ্যান 50 সিঙ্গেল স্ক্রিন, ইটস নট আ জোক। মানে অবশ্যই সেই সাথে শাকিব খানের নিজের একটা সিনেমা যখন আছে প্রিন্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিল্ম হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি বিহাইন্ড ইট। তো হয়তো বা সিমিলার জনরা ছিল, বাট স্টিল মেকিং ওয়াইজ ইটস ডিফারেন্ট। শাকিব খানের মুভি তো ভাই এটার সাথে আসলে কম্প্যারিজন করাই যাবে না, কারণ ওনার সিনেমা ওনার নামেই অনেক কিছু হয়, আর সেটা তো আমরা সবাই জানি। তো ওনার জায়গাটাই আলাদা, আমরা আমাদের মতো করে চলছি, আমরা কোথাও কোনো কম্পিটিশন, আমি না শাকিব খানের সিনেমা করার সময় কখনো কম্পিটিশন মনে করেছি, না শাকিব খান ছাড়া সিনেমা করছে কোনো কম্পিটিশন মনে করছি, কারণ আমার কাছে প্রথম থেকেই মনে হয় যে আমার সিনেমাটা আমি আমার মতো করেই করব, আমার মতো করেই চলবে, বাকি কি হচ্ছে আমার দেখার বিষয় না। এবার যেমন সিয়াম এবং আমরা দেখলাম যে ভারতের একজন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি তিনি কাজ করেছেন রাক্ষসে, এর আগেও শাকিব খান এবং ইদিকা পাল কাজ করেছিলেন। বাংলাদেশি নায়িকারা কেন আপনার সিনেমায় জায়গা পাচ্ছে না? না, এটা একদমই ভুল। বাংলাদেশি নায়িকারা সিনেমার জায়গা পাচ্ছে, কারণ আমার থার্ড ফিল্মে বাংলাদেশি নায়িকাই আছে, এবং আমি চেয়েছিলাম আমার রাক্ষসে বাংলাদেশি নায়িকা থাকুক। বাট যে কোনো কারণেই হোক, মানে চরিত্রটার কারণে, মানে ক্যারেক্টারের যে একটা থাকে না যে আপনি এই ক্যারেক্টারটা থেকে একেই চাচ্ছেন বা এই ধরনের অভিনয় চাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে যে যাদেরকে আমরা প্রথমে শর্ট লিস্ট করেছিলাম, তো সেই শর্ট লিস্ট অনুযায়ী এক্স্যাক্টলি ক্যারেক্টারটা ম্যাচ করছিল না। সো সুস্মিতা চ্যাটার্জি ওয়াজ আ পারফেক্ট ম্যাচ আই ফেল্ট অ্যাট দ্যাট টাইম। সো দ্যাটস ওয়াই ইটস অ্যাকচুয়ালি নাথিং টু ডু উইথ বাংলাদেশি নায়িকা নিচ্ছি না, বাইরের নায়িকা নিয়ে কাজ করছি, ইটস নাথিং লাইক দ্যাট। আমরা প্রথমে বাংলাদেশি নায়িকা নেওয়ারই চেষ্টা করেছিলাম। But next movie is Biday, and all the next future movies will definitely have Bangladeshi naika. We'll try to. Inshallah. Yeah. অবশ্যই বিদায় নিয়ে যদি কিছু জানাতেন আজিম ভাই, আপনি যদি জানাতেন বিশেষ করে। Biday, Biday is a very interesting story. It's a different story. Not I would say it's a good story, no violence, and senior actors are there like Bapparaj Bhai and Ali Raj Bhai, and many other senior actors are there. And it's a migrant-based story to show what exactly happens, and I wouldn't say a lot about the story, you know. So it's a very interesting movie, never seen before story. I would say a subject matter which is on this time. Maybe you can say something about that. মানে এই টপিকটার উপর হয়তো আমরা অনেকেই জানি, বাট আমরা কখনো এটা বিগ স্ক্রিন এভাবে করে কখনো দেখিনি। সো বিগ স্ক্রিনে নিয়ে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে মানে সিনেমাটা আমরা রেডি করেছি, একটু হিউমার থাকবে, একটু মোশন থাকবে, সবকিছু মিলিয়ে একটা সবকিছুর মিক্সচার, কারণ আমরা তো দুটো ফিল্ম করলাম, যেটা আসলে আমরা একটু অ্যাকশন বেস ফিল্ম করেছি দুটো, সো রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম। সো দিস ইজ গনা বি রোম্যান্টিক অ্যান্ড নো অ্যাকশন, সামথিং ভেরি ডিফারেন্ট, যেটা রিয়েল এনার্জি এর আগে করেনি। সো আমার কাছে মনে হয় যে দর্শক এবার একটু অন্যরকম স্বস্তির, মানে চোখের স্বস্তিটা একটু পাবে হয়তো, মারামারি কাটাকাটি তো অনেক হলো, এবার এটা একটু দিতে যাচ্ছি। Every minute they will be laughing. Less than every minute they will laugh. আচ্ছা, ক্রিয়েটিভ সোলের আসলে এই বিষয়টা তো থাকেই যে একটি কাজের সাথে পরের কাজটা যেন একদম অন্যরকম হয়। সেক্ষেত্রে গত যে দুটো সিনেমা আমরা দেখেছি প্রচুর ভায়োলেন্স এবং কিছু কিছু এরকম অভিযোগ আমরা শুনেছি যে নারীদের প্রতি কিছু অবমাননার কথা বলা হচ্ছিল, যদিও এটা আসলে সিনেমার ক্ষেত্রে আসলে অনেক কিছুই দেখাতে হয় যেটা দেখিয়ে আসলে বাস্তবতাটাকে প্রমাণ করতে হয়। যে একজন নারীকে যদি আমি সম্মান দিতে চাই, তাহলে সে কোথায় অসম্মান হচ্ছে সেটা দেখানোটাও জরুরি। অসম্মান হলে তাকে যে সম্মান দেখানো হচ্ছে, আপনি যদি সবসময় একটা ফ্ল্যাট
ভাবেই চলে যান, তার সম্মানটা তার সম্মান মনে হবে না। সো অসম্মানের জায়গাটা থেকেই ধরেন যদি সে কোনোভাবে অসম্মানিত হয় বা তার সে যদি কোনোভাবে অপদস্থ হয়, সেখানে গিয়ে তারপর যে তাকে সমাজে একটা সম্মান দেওয়ার যে জায়গাটা বা একটা একজন পুরুষ তার স্ত্রী বলুন বা তার গার্লফ্রেন্ড বলুন, তার জন্য সে যতটুকু মানে করা যায় তার সাধ্যমতো সে যে করছে বা তার প্রতি তার যে ভালোবাসাটা সেটা দেখানোর জন্য আমার তো মনে হয় যে সেটাও এক ধরনের শ্রদ্ধা মানে একজন মহিলার প্রতি। সো এখানে পুরোটাই ডিপেন্ড করে আপনার পার্সপেক্টিভের ওপর, মানে যে যেভাবে নেয়। জি, এবার প্রশ্ন জনাব আজিম হারুন আপনার কাছে। এই যে দুটো সিনেমা করলেন, সেটা বরবাদ এবং রাক্ষস, এবং দুটোই বেশ জনপ্রিয়তা পেল, কেমন লাগছে একজন, কারণ আপনি একজন শ্রীলঙ্কান, বাংলাদেশে এসেছেন, জীবনসঙ্গীর সাথে এসেছেন এবং কাজ করছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের দর্শকদের কাছ থেকে ভালোবাসা কেমন পেলেন, বা যারা এখানে শিল্পী যারা আছেন তাদের কাছ থেকে যা পেয়েছেন, আপনার প্রতিক্রিয়াটা কি? Barbad, the first film, definitely we received a lot of love. People really enjoyed it, they liked it, and especially Shakibians, they are the next level. You know, they really like so much Shakib Khan, and whoever makes the movie with him, they become fans of him. And I would say they're a different kind of people. So that was a different kind of love we got, and definitely Rakhosh was totally different. A lot of people really liked the movie, and they also appreciated it. So ওভারঅল খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দুটি সিনেমা হয়ে গেল, আরেকটি সিনেমা আসছে সামনে। এই মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার জায়গাটা আপনি কি দেখেন? এখন পর্যন্ত আমরা প্রপার একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আমাদের নেই, যে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাতে আমরা সেফলি আমাদের সিনেমাটা দিতে পারবো। বেটার কি যদি এটা আমরা একটা গভর্নমেন্ট আমরা যে সরকারিভাবে কোনো কিছু থাকে, যেটা আমরা সেন্ট্রাল সার্ভার সিস্টেম যদি থাকে, আমাদের যদি টিকেটিং একটা সিস্টেম থাকে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা অনেকটুকু আরো স্বাচ্ছন্দ্যভাবে কাজটা করতে, স্বাচ্ছন্দ্য ফিল করবো কাজটা করতে, কমফোর্টেবলি আমরা প্রডিউস করতে পারবো। এখানে একটাই প্রবলেম আমাদের, সেটা হচ্ছে যে রেভিনিউ অ্যাসুরেন্সটা একটু প্রবলেম, যেটা ইকুয়ালি আমার মনে হয় যে আমরা শোজ বাড়ানো কমানো এই জিনিসগুলোর একটা ব্যাপার আছে, যে ডিমান্ড অনুযায়ী তো শোজ বাড়ে, বাট যখন ডিমান্ড থাকে আমরা তখন শোজ পাচ্ছিলাম না। সো এই জায়গাটা যদি আমরা আরেকটু বেশি ক্লিয়ার থাকি, আরেকটু বেশি ট্রান্সপারেন্সি যদি থাকে আমাদের জন্য, আমাদের কাছে, তাহলে মনে হয় যে প্রত্যেকেই যার যার সিনেমার ম্যারিট অনুযায়ী শোজগুলো পাবে এবং ওইভাবেই দেওয়া উচিত, তাহলেই সব কিছু ঠিক থাকবে। আমরাও তাই আশা করি পুরো বিষয়টি একটি নিয়ন্ত্রণের মধ্যে আসুক এবং একটি গোছানো পরিবেশ তৈরি হোক। রাক্ষস এবং বরবাদ এই দুটো সিনেমারই সিকুয়েলের সুযোগ আছে, দর্শকরা অন্তত তাই বলে। এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? রাক্ষসের পরে একটা সিকুয়েল থাকবে, আর তারপর যে সিনেমাগুলো আসছে সেটা তো আমরা অ্যানাউন্স করেই বলবো আপনাদেরকে যে কোনটা কবে আসবে, কিভাবে আসবে। তবে নেক্সট ইয়ারে আমাদের প্ল্যান আছে, আমাদের রোজার ঈদ কোরবানিদের প্ল্যান আছে, আমরা কাজ করছি ওটা নিয়ে। সো খুব শীঘ্রই তো আপনাদের সামনে নিয়ে আসবো। আনুন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের সিনেমায় দুজন চিত্রনায়কের সাথে কাজ করলেন, শাকিব খান এবং সিয়াম। দুজনকে আপনার জায়গা থেকে যদি প্রডিউসার হিসেবে মূল্যায়ন করেন, কিভাবে বলবেন তাদের সম্পর্কে? Of course, Shakib Khan as a megastar is very different kind of acting. He's very fluid also, and he's amazing kind of acting skills. Like he can do everything: dancing, action, and very smooth. You know, and as I said, he's like fluid, like Bruce Lee says. You know, that he can fit into any character, and he is very much hardworking. Even though he has reached that level of mega stardom, he still put his hard work and effort in the hot sun, in the action scene and everything. So he's amazing. And of course Siam Ahmed is also superb. He's very committed, and also he like reads the script a lot, gets into character, like he's very serious also. And he's quite different, and he's very hardworking and extremely committed, tries to give his best, you know, and he has very good like energy as well. So alhamdulillah, both are superb. It was a superb experience working with both of them. And of course with Siam Ahmed, managed to spend more time during this shoot and all of that, so became very good friends also, you know. So it's amazing. মানে আমি এর আগে কাজ করিনি, বাট আমার কাছে মনে হয়েছে যে এই রাক্ষস হওয়ার জন্য সিয়াম আহমেদ যথেষ্ট পরিমাণ
কাজ করেছে এবং সে অনেক সময় দিয়েছে এটার পিছনে। শাকিব খানকে আপনি কিভাবে দেখবেন? ও শাকিব ভাইকে তো আসলে কিছু বলছে, শাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, শাকিব ভাই জিজ্ঞাসা করবে যে আচ্ছা ক্যারেক্টার কি, গল্প কি, শাকিব ভাই শুনবে ওকে ঠিক আছে চল যাই। শাকিব ভাই হচ্ছে এমন, মানে শাকিব ভাই এই যে বললাম যে এক্সপিরিয়েন্স ম্যাটার্স। শাকিব ভাই তো আসলে 26 ইয়ার্স একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আর অনেক লম্বা সময় ধরে উনি ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন একাই। সো আমার কাছে মনে হয় যে ওনার আসলে ক্যারেক্টারে ঢুকতে জাস্ট সেকেন্ডের মধ্যে উনি ঢুকে যায়। উনি জাস্ট শোনেন গল্পটা কি, ওনার কাজ মানে ক্যারেক্টারটা কি, ঠিক আছে চলো। না, ওনার ব্যাপারটা একটু অন্যরকম। ওটা তো একদিনে আসেননি, একদিনে তো শাকিব খান আজকে এখানে আসেননি, অনেকগুলো বছরেই তো উনি এখানে এসেছেন। আমার মনে হয় যে বাকিরাও যদি শাকিব ভাইয়ের মতো মানে এতটা সময় যদি পায়, সবাই তো হার্ডওয়ার্ক করে আসছে, তো আমার ধারণা সবাই কখনো না কখনো এই জায়গাতে পৌঁছে যাবে হয়তো, মানে যদি ডেডিকেশনটা যদি থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কনসিস্টেন্সি যদি থাকে, ডেফিনেটলি মানে বাকিরাও কাজ করতে পারবে, এইভাবে করে আসবে। সে ডেডিকেশন এবং যে ধৈর্য, এই দুটোর তো কোনো বিকল্প নেই। যে কোনো কিছুতে সাফল্য পেতে গেলে এই দুটো লাগে। আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। প্রতি বছর আমাদের এতগুলো ভালো ভালো সিনেমা আসছে, আপনারা প্লিজ এন্টারটেনমেন্টের আমাদের এখন একটাই জায়গা, সেটা হচ্ছে সিনেমা। আর আমাদের সিনেমা ভালো করছি, আমরা চেষ্টা করছি আপনাদের মন মতো বানানোর, যেন আপনারা পরিবার পরিজন নিয়ে সেফলি সিনেমা হলে সিনেমা দেখতে পারেন। সো আপনারা প্লিজ সিনেমা হলমুখী হন, উইকেন্ডে আসুন, পরিবার নিয়ে সিনেমা দেখুন। Thank you so much for all the love and everything for Barbad and then Rakosh. And at the same time, go and watch the movies, enjoy yourself, and inshallah you will also like Biday when it releases. And have a good time and stay safe and enjoy yourself. দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের।